ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে যে নাটকীয়তা হচ্ছে, ক্ষণে ক্ষণে যেভাবে তথ্য বদলাচ্ছে, সম্ভবত ইতিহাসের কোনো যুদ্ধ নিয়ে তেমনটা হয়নি। চূড়ান্ত সমঝোতাকে কয়েকটা ধাপে ভাগ করে যখন দিনক্ষণ ঠিক হলো, আমরা তখন দেখলাম তার আগে ভার্চুয়ালি সেই বৈঠকটা হয়ে গেল। এরপর হঠাৎ এক মার্কিন কর্মকর্তা জানালেন শুক্রবার বিকেল 4টা থেকে যুদ্ধবিরতি হতে পারে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে। প্রশ্ন হলো, যেখানে সমঝোতার সম্ভাবনা একটু পরপর অনিশ্চিত হয়ে যায়, সেখানে যুদ্ধবিরতি কতদিন টিকতে পারে? আমরা আলাপে যাব। ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং অধ্যাপক আনিসুর রহমান, একটা বিষয় বুঝে নিতে চাই আপনার কাছ থেকে। প্রথমত, আমরা অপেক্ষায় ছিলাম জেনেভাতে একটা এমওইউ স্বাক্ষরিত হবে, ইরান যুক্তরাষ্ট্র সেই স্বাক্ষরে অংশ নেবে, সেই প্রস্তুতির কথা আমরা জানছিলাম। তার ঠিক দুদিন আগে ইনফ্যাক্ট ভার্চুয়ালি সেই সমঝোতাটা হয়ে গেল। এরপর আমরা জানতে পারলাম যে জেনেভার এই বৈঠকটি হচ্ছে না। তখন দুটো বিষয় সামনে এলো, হয় ভার্চুয়ালি হয়ে যাওয়ার কারণে বৈঠকটা হচ্ছে না, নয়তো ইসরায়েলের সাথে লেবাননের যে ঝামেলাটা চলছে সেটা অব্যাহত রয়েছে বলে চুক্তিটা হচ্ছে না জেনেভাতে। আসল কারণটা কি? দেখুন, এখানে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য ইসরায়েল রাষ্ট্র একটা ফ্যাক্টর। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে সম্পাদিত চুক্তি হওয়ার যে প্রসিডিংসটা চলছে, সেখানে ইসরায়েলের প্রধান বাধার কারণ হলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে ইসরায়েল এই চুক্তি সম্পাদনের পরে তার নিয়ন্ত্রণ অনেকটা কনসাইজ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল সম্প্রসারণবাদী নীতি নিয়েছিল, এই নীতিটা অনেকটা হোঁচট খাবে এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে পাওয়ার ডাইমেনশনটা বা রিজিওনাল পাওয়ার অ্যাক্টরগুলোর মধ্যে এক ধরনের চেঞ্জ আসবে। এবং ইসরায়েল এই ইরানের সম্প্রসারণ বা ইরানের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর উপর ইরানের যে এক ধরনের এবং ইরান যে রিজিওনাল পাওয়ার হিসেবে কনস্ট্রাক্ট হচ্ছে এবং ইরান রিজিওনাল পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে, এটা ইসরায়েলের জন্য থ্রেট। সুতরাং ইসরায়েল কোনোভাবে হোক না কেন এই শান্তি চুক্তিটা প্রসিড হোক না, এবং এই শান্তি চুক্তিটা সম্পাদিত হওয়ার পিছনে আপনার ইসরায়েল প্রধান অন্তরায় হয়ে কাজ করবে। কারণ হলো এখানে ইসরায়েলের নিজস্ব ইন্টারেস্ট রয়েছে। কিন্তু বিষয় হলো যে শান্তি চুক্তিটার প্রসেস চলবে বিকজ আমেরিকা এবং ওয়েস্টার্ন পাওয়ারগুলো এই শান্তি চুক্তির পক্ষে আছে। কারণ ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো যেগুলো এতদিন পর্যন্ত ইসরায়েলকে সমর্থন দিয়েছে, ধরুন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি, তারা শান্তি চুক্তি প্রসেসের মধ্যে আছে এবং তারা শান্তি চুক্তি হোক এটা চায় বিকজ অফ ইউরোপিয়ান ইকোনমি একটা থ্রেটের মধ্যে আছে। এবং এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরে আমেরিকান ইকোনমিও আপনার অনেকটা দুর্বল, এবং ইরান যুদ্ধের মধ্যে কিন্তু আমি এটা আগে বলেছিলাম, এটা একটা টেকনোলজি ওয়ার, এবং এখানে যে ধরনের ওয়েপনগুলো ব্যবহার করেছে আমেরিকা, এখানে আমেরিকার ইকোনমির ব্যাপক একটা ধস এসেছে। এবং পাশাপাশি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, সামনে হবে। সেখানে কংগ্রেস এবং ডেমোক্রেটদের মধ্যে বিশাল প্রেক্ষাপটটা আপনি আগে একবার বলেছিলেন, কিন্তু আপনি দেখুন, যেহেতু হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চুক্তি হবে কি হবে না এটা নিয়ে একটা টানাপোড়েন ছিল, অনিশ্চয়তা ছিল, এবং ফাইনালি সেটা হতে যাচ্ছে। আপনার মনে হয় কিনা সেক্ষেত্রে আসলে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিটা কিছুটা হলেও স্থায়ী হবে, সেই সম্ভাবনাটা আপনি দেখেন কিনা? না, এইবার যদি যুদ্ধবিরতির মধ্যে আসে ইরান, এবং আমরা চাই যে যুদ্ধবিরতি হোক, হইলে পরে এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যাবে। মানে ইরান এখানে আপনার হলো যে কি পাচ্ছে না, বিষয়টা সেমন না। মধ্যপ্রাচ্যের রাজনীতির মধ্যে এক ধরনের স্থিতিশীলতা আসার সম্ভাবনা থাকবে, কারণ শান্তি চুক্তিটা অনেক গুরুত্বপূর্ণ কিছু ক্লজ আমরা দেখেছি, সেগুলো মধ্যপ্রাচ্য রাজনীতি, ভূ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের জন্য এক ধরনের অ্যাক্টর হিসেবে কাজ করবে এই শান্তি চুক্তিটা। সুতরাং শান্তি চুক্তির বিভিন্ন পার্সপেক্টিভ গুলো আমরা যদি দেখি, এটা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার একটা বড় ধরনের মাইলস্টোন বলবো। বড় ধরনের মাইলস্টোন। এখান থেকে নিশ্চয়ই পরবর্তীতে আবার আলাপ শুরু করব। মাহবুব হাসান সালেহ, আমরা এতক্ষণ একাডেমিক ডিসকাশন একটা ধারণা পেলাম, এবং আপনি যেহেতু রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি জড়িত ছিলেন, আপনি তাদের কাজগুলো দেখেছেন। আপনার কাছে মনে হয় কিনা যেখানে খোদ নেতানিয়াহু, তার মন্ত্রী পরিষদ, তার যে টিম মেম্বার, তাদের কাছ থেকে আসলে চাপে রয়েছেন যে এই যুদ্ধটা আসলে জিয়ে রাখার প্রয়োজন ছিল, ট্রাম্প সেখান থেকে সরে এসেছে, তার মানে তিনি আসলে সেই চাপের মধ্যে পড়ে যাচ্ছেন। স্বভাবতই তিনি তো চাইবেন যে মধ্যপ্রাচ্যটাকে অস্থির করতে, নিজের ইসরায়েলটাকে গ্রেটার ইসরায়েল বানাতে। আপনার মনে হয় কিনা হিজবুল্লাহর সঙ্গে তাদের এই চুক্তিটা কেবল লোক দেখানো, অর্থাৎ দুদিন পর আগের অবস্থানে ফিরে যেতে পারে ইসরায়েল, সেই সম্ভাবনাটা দেখেন কিনা? ধন্যবাদ। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে কিছুক্ষণ আগের যে সিজ ফায়ার বা যুদ্ধবিরতির কথা আমরা শুনলাম, সেটি কতখানি স্থায়ী হবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ
আপনারা সকলেই জানেন যে 2024-এর নভেম্বরে হিজবুল্লাহ এবং ইসরায়েল সিজ ফায়ারে সম্মত হয়েছিল, কিন্তু সেটি একটা ফ্র্যাজাইল সিজ ফায়ারে পরিণত হয়েছে। নিয়মিতভাবেই আমরা দেখেছি ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়েছে, সেখানে একটি কথা পরিষ্কারভাবে ছিল যে লেবাননে এই যে সহিংসতা ইসরায়েলের, এটি বন্ধ হতে হবে। তো ইরান এই গ্যারান্টিটি দাবি করছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের আলোচকদেরকে জেনেভায় পাঠানোর পূর্বে। তো যেহেতু আমরা দেখলাম যে এমওইউ স্বাক্ষরের একদিন পরেই ইসরায়েল আবার লেবাননে হিজবুল্লাহ, তাদের ভাষায় হিজবুল্লাহ টার্গেট, এগুলোর উপর আক্রমণ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রায় 47 জন, সর্বশেষ খবরে যেটি দেখেছি, প্রায় 47 জন সিভিলিয়ান সেখানে নিহত হয়েছেন এবং ইসরায়েল সেনাবাহিনীর 4 জনও সেখানে নিহত হয়েছে। তো এই সহিংসতা যদি চলতে থাকে, তাহলে এমওইউতে যে 60 দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে একটি প্রকৃত শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, সেটি যদিও সেই 60 দিনটি এক্সটেন্ড করা যাবে যদি যুক্তরাষ্ট্র এবং ইরান সম্মত হয়, সেটিও আছে সেই এমওইউতে। তবে প্রথমেই এমওইউটি একটি ধাক্কা খেল। তো এখন যে যুদ্ধবিরতি বা সিজফায়ারের কথা হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে আমরা গণমাধ্যমে দেখছি, সেটি কতটা স্থায়ী হবে এটি দেখার জন্য আমাদেরকে আসলে কিছুটা অপেক্ষা করতে হবে। এটা ফেস ভ্যালুতে ইসরায়েলকে বিশ্বাস করা প্রায় অসম্ভব। কারণ একটা কথা তো প্রচলিত আছে যে ইসরায়েল আসলে কথা দেয় কথা ভাঙার জন্য। দেখুন, একটা বিষয় একটু বলবেন মাহবুব হোসেন সালেহ, আমরা দেখতে পাচ্ছি যে এবার যে যুদ্ধটা হলো ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে, তাতে অনেক কিছু সামনে এলো। প্রথমত, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকা তাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে সেটাও তারা প্রথমবারের মতো ফিল করতে পারলো। এখন যদি এই যুদ্ধবিরতিটা হয়, কয়েকটা ধাপে আমরা দেখতে পাচ্ছি। প্রথম ধাপে হয়তো এমওইউ স্বাক্ষরিত হলো, কিন্তু দ্বিতীয় ধাপে যখন ইউরেনিয়ামের বিষয়টা আসবে, পারমাণবিক শক্তি সমৃদ্ধকরণ ইস্যুটা সামনে আসবে, তখন কি আসলে ইসরায়েলের এই অবস্থান থাকবে? সেটি দেখার বিষয়। যেটি বলছিলাম যে আসলে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি, সেটি সবসময়ই ফ্র্যাজাইল, আমার যেটি মনে হয়। এটিকে সাস্টেনেবল করা খুবই খুবই কঠিন। এবং ইসরায়েলের দিক থেকে যদিও বলা হচ্ছে যে তারা রাজি হয়েছে, যুক্তরাষ্ট্র এবং কাতার এবং কিছু কিছু গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরানও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল যে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যেন একটি সিজ ফায়ার হয়। তো আমরা যেটা শুনতে পেয়েছি সেটি হয়েছে, কিন্তু আসলে এটি কতদিন টিকবে এবং ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা যদি জেনেভাতে শুরু হয়, এবং যেটি আপনি বলছিলেন যে ইরানের যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম, সেই নিউক্লিয়ার কেপেবল হওয়ার জন্যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ভাষায়, অন্যদিকে ইরানের ভাষায় শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইরান এই এমওইউতে রাজি হয়েছে যে সে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করবে না। তো যার বিনিময়ে যুক্তরাষ্ট্রের এবং তার মিত্রদের কাছ থেকে যথেষ্ট কনসেশন ইরান আদায় করে নিতে পেরেছে, যার মধ্যে $300 বিলিয়ন একটি ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ আছে। ইরানের যে ফ্রোজেন অ্যাসেট যেগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে ছেড়ে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে এমওইউতে, আমরা দেখেছি। সো এমওইউটি অনেকাংশেই আমি বলবো যে ইরানের জন্য বেনিফিশিয়ারি, কারণ অনেক অবরোধ যেগুলো ছিল সেগুলো উঠে নিয়েছে, এই কারণে ইসরায়েলের জন্য এটি গাত্রদাহের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। খুব স্পষ্ট কথা। আনিসুর রহমান, এক্ষেত্রে অনেকে এই প্রশ্নটা, এই প্রত্যাশাটাও তো করতে পারে যে লেবাননে গিয়ে যদি হিজবুল্লাহর সঙ্গে একটা এগ্রিমেন্ট হতে পারে ইসরায়েলের, তাহলে হামাস ইস্যুতে কেন ইসরায়েল থামবে? মানে হামাসের সঙ্গে কোনো চুক্তি হতে পারে, গাজা কি শান্ত হতে পারে? যদি লেবানন শান্ত হয়, গাজা শান্ত হতে সমস্যাটা কোথায়?
দেখুন, গাজাতে তো ইসরায়েলের ডিস্ট্রাকশনের শেষ পরিণতিটা দেখেছি আমরা, যে একটা বছরে প্রায় 80,000 মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে। আসলে গাজাতে আসলে আপনার সেরকম রেজিস্ট্যান্স করার মতো কোনো মেন পাওয়ার বা মিলিশিয়া বাহিনী নাই। এখন হিজবুল্লাহর সাথে করার কারণ হলো হিজবুল্লাহ খুব ভাইটাল একটা শক্তিশালী একটা সংগঠন, এবং গাজাতে কিন্তু হামাস তার শক্তি হারিয়ে ফেলেছে অনেকটাই, বিকজ অফ হামাসের প্রধান নেতৃত্ব কিন্তু নিহত করেছে, হত্যা করেছে ইসরায়েল। সুতরাং হিজবুল্লাহ একটা ফ্যাক্টর ফর ইসরায়েলের জন্য, এজন্য তারা শান্তি চুক্তি করছে হিজবুল্লাহর সাথে। তবে সেটাও কতদিন সাস্টেনেবল হবে সেটাও এখানে অনেক প্রশ্ন, কারণ ইসরায়েলের যে সম্প্রসারণবাদের নীতি, এই নীতির সাথে শান্তি চুক্তিগুলো অন্তরায়। কারণ ইসরায়েল গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই শান্তি চুক্তিগুলো তারা এতটা ইমফোসিস দিবে না। মূলত এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে ইসরায়েল ওয়েট করবে পরবর্তীতে অ্যাটাকটা কিভাবে করা যায় মধ্যপ্রাচ্যের, এবং মধ্যপ্রাচ্যের শান্তি বিনিষ্টের জন্য আমি একটাই অ্যাক্টর এখানে আছে, সেটা ইসরায়েল। এবং ইসরায়েল সবসময় চাবে যে মুসলিম কান্ট্রির মধ্যে অন্যান্য যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেগুলো যাতে করে ইউনাইটেড না থাকে, এখানে প্রো ইসরায়েল মেন্টালিটি কিছু স্টেট তারা যেন পায়। যেমন ধরেন ইসরায়েলের নীতি, ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি, অন্যান্য চুক্তিগুলো তারা কন্টিনিউ করবে, এবং সেইখানে মুসলিম বিশ্বের অন্যান্য শক্তিগুলো, ধরেন তার্কি এবং ইরান, এরা যে শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে, সেটা ইসরায়েল সবসময় এখানে আপনার ডিপ্লোম্যাটিক্যালি বলুন বা ওয়েপন দিয়ে বলুন বা যুদ্ধ করে বলুন এদেরকে দমিয়ে রাখার একটা চেষ্টা করবে। বাট কেসেস অফ ইরান ইজ ডিফারেন্ট, বিকজ ইরান এই যুদ্ধের মধ্যে সম্পূর্ণরূপে ভিক্টরি লাভ করেছে, এবং এইটা এই শান্তি চুক্তি বলুন, এগুলো ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন গুলা হচ্ছে, মানে কি ধরনের ফ্যাসিলিটিস গুলা ইরানকে দেওয়া যায়। এবং ওই নিউক্লিয়ার ওয়েপনের কথা বলছিলেন, আসলে ইরানের যে মিলিটারি ডক্ট্রিন আছে, ওই ডক্ট্রিনের মধ্যে আপনার মিলিটারি নাই, আপনার ওই নিউক্লিয়ার ওয়েপন নাই, সুতরাং শান্তি চুক্তির মধ্যে আসবে না। বাট প্রশ্ন হলো যে 1956 সালে মোসাদ্দেক যখন ডক্টর মোসাদ্দেক যখন ক্ষমতায়, তখন থেকে কিন্তু তারা নিউক্লিয়ার এনরিচমেন্ট প্ল্যান তারা নিয়েছে, এবং ইরানের মিলিটারি খুব শক্তিশালী, বিকজ অফ ইরানিয়ান ইসলামিক রিভলিউশনের পরে কিন্তু ইরানিয়ান মিলিটারি বলুন, ওদের মিলিটারি ডক্ট্রিন বলুন, এর মধ্যে অনেক চেঞ্জ এসেছে, যেটার প্রেক্ষাপটে আমরা এবার দেখেছি যে এই যুদ্ধটা কিন্তু সহজ ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং ইসরায়েলের জন্য। আমি একেবারে যে অংশটা জানতে চেয়েছি, আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন। এরপরে যখন আপনার কাছে আসবো তখন একটু জানার চেষ্টা করব যে এই রেজিমটা চেঞ্জ করার জন্য এত পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের, এই চুক্তিটা হওয়ার পর সেই ইন্টারেস্টটা সরে গেল কিনা, অর্থাৎ সেরকম আসলে একটা রোষ তৈরি করার চেষ্টাটা আর করবে কিনা, নিশ্চয়ই পরবর্তীতে জানার চেষ্টা করবো। মাহবুব হাসান সালেহ, একটা বিষয় একটু বলবেন। আমরা সবসময় জানতাম যে ইরানের মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশগুলো বন্ধুত্ব করে না, অর্থাৎ ইরানের সাথে অন্যান্য দেশগুলোর কোনো বন্ধুত্ব নেই, সবকটা দেশ যেন আসলে ইরানের বিপরীতে অবস্থান করে, যদিও তাদের মধ্যে চুক্তি বাণিজ্য অনেক কিছু ঠিকঠাক থাকে বটে। এই যুদ্ধটার পর যে এমওইউ স্বাক্ষরিত হলো, আপনার মনে হয় কিনা যে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সম্পর্কে কোনো নতুনত্ব থাকবে, অর্থাৎ তাদের মধ্যে আসলে এই দূরত্বটা কিছুটা হলেও কমবে? একটি সম্ভাবনা আছে, যেটি আমরা এমওইউর ভেতরেও দেখতে পাই, যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে। গতকাল 25টি জাহাজ সেখান দিয়ে চলাচল করেছে, আর ওমান সহ যে পার্সিয়ান গালফের লিটারাল স্টেট যেগুলো, উপকূলীয় রাষ্ট্র যেগুলো, মোট 8টি রাষ্ট্র, তাদের সঙ্গে আলোচনা করে 60 দিন সময় পার হওয়ার পর, এই 60 দিন ইরান কোনো ফি চার্জ করবে না কোনো জাহাজের কাছ থেকে। কিন্তু তারপরে এই অ্যাডমিনিস্ট্রেশনটা কি হবে হরমুজ প্রণালীতে, সেটি এমওইউতে বলা আছে যে ওমানের সঙ্গে এবং অন্যান্য যে উপকূলীয় রাষ্ট্রগুলো আছে পার্সিয়ান গালফের, তাদের সঙ্গে আলোচনা করে ইরান ঠিক করবে যে সেই জাহাজগুলো থেকে তারা কোনো টোল বা ফি আদায় করবে কি করবে না। সুতরাং কিছুটা সম্ভাবনা আছে ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সম্পর্ক সামান্য উন্নতি হওয়ার। সামান্য উন্নতি হবে। মিস্টার রহমান, এই বিষয়ে যদি আপনি কোনো মতামত দেন, কারণ আমরা আসলে আপনার মুখ থেকে শুনেছিলাম যে ইরানের দেশগুলো আসলে মুখে মুখে বেশ হুমকি টুমকি দেয়, কিন্তু আসলে কার্যত সৌদি বলুন, ওমান বলুন, কাতার বলুন, তারা আসলে সরাসরি ইরানের সাথে কখনো যুদ্ধে জড়ায়নি বা জড়াতে চায়ও না, কোনো না কোনোভাবে বাণিজ্যিক একটা ইন্টারেস্ট থাকে। এই এমওইউ স্বাক্ষরিত হওয়ার পর সেই চরিত্রটা বদলাবে কিনা কিছুটা হলেও? জি, দেখুন, মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোর মধ্যে কোনো ধরনের মিলিটারি সুপার পাওয়ার এখানে কেউ নাই, এবং এদের ওয়েপন নাই।
এখানে আপনার এই যুদ্ধের পরে বা এই চুক্তির পরে যেটা হবে যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে রিজিওনাল পাওয়ার হিসেবে ইরান এবং তার্কি এক ধরনের সফট পাওয়ার বিল্ড আপ করার চেষ্টা করবে। এবং আপনি জানবেন 4-5 দিন আগে বাগদাদ হিজাজ রেলওয়ে যে প্রজেক্টটা ছিল, যেটা সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের ছিলেন, সেই প্রজেক্টটা কিন্তু আপনার আবার রিবিল্ড করার জন্য ডিক্লারেশন করেছে এবং এমইউ স্বাক্ষরিত হয়েছে সৌদি আরবের সাথে তার্কির। সুতরাং এখানে কিন্তু আপনার ইরানের সম্প্রসারণ যেটা পলিসি আছে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে, সেটা আপনার ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। এবং সেই ক্ষেত্রে আবার যেহেতু ইরানের প্রত্যক্ষভাবে ইরানকে সহযোগিতা করেছে চায়না এবং রাশিয়ার একটা ইরানের সম্প্রসারণের সাথে সাথে চায়না এবং রাশিয়ার ইনফ্লুয়েন্সটা মধ্যপ্রাচ্যে বাড়বে। এবং সেখানেই মূলত ইসরায়েলের ভয় যে এখানে যদি আপনার চায়না আসে, রাশিয়া আসে, ইরান এবং তার্কির ইনফ্লুয়েন্সটা বেড়ে যায়, তাহলে এখানে ওয়েস্টার্ন পাওয়ারদের ইনফ্লুয়েন্সটা থাকলো না এবং ক্রমান্বয়ে এই ইনফ্লুয়েন্সটা বাড়তে থাকবে এবং ইরান ক্রমান্বয়ে রিজিওনাল পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে এবং ওয়ার্ডার দাঁড় করাবে, ইরানিয়ান ওয়ার্ডার। এবং সেক্ষেত্রে ইয়ামেনের হুতি আর হলো যে আপনার যে হিজবুল্লাহ এবং হামাস, এই তিনটা যে গোষ্ঠী আছেন, মিলিটারি পাওয়ার আছেন, এরা কিন্তু ইরানের সাথে কানেক্টেড। এবং ইরানের মধ্যপ্রাচ্যে যে শিয়া জনগোষ্ঠীগুলো আছে, এদের শিয়া জনগোষ্ঠীর মাধ্যমে ইরান একটা সফটওয়্যার বিল্ড আপ করার চেষ্টা করবে এবং ইরান অনেকটাই সাকসেস হবে এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ছোট করে যদি একেবারে 30 সেকেন্ডের মধ্যে মাহবুব হাসান সালেহ সবশেষ মন্তব্যটা আপনি নেই। মানে আমরা তো আগে থেকেই ধারণা করছিলাম যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে প্রক্সি যুদ্ধে লিপ্ত আছে চীনা এবং রাশিয়া, কোনো না কোনোভাবে অস্ত্র দিয়ে হোক বা নানা কিছুতে হোক। এই চুক্তির অংশে ইরানকে রাজি করানোর ক্ষেত্রে রাশিয়া এবং চীনের কোনো প্রভাব আছে কিনা, যেটা হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু কি বলবো, প্রত্যক্ষ কোনো প্রভাব বা দৃশ্যমান কোনো প্রভাব নেই, কিন্তু অদৃশ্য প্রভাবটা থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। জি, যেখানে পাকিস্তান জড়িত ছিল, সেখানে অনেকেই হয়তো ভাবতে পারেন যে চায়নাও হয়তো ভেতরে ভেতরে জড়িত ছিল। তো প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব ছিল বলেই আমরা ধরে নিতে পারি। যেহেতু গ্লোবাল ভিলেজে আমরা থাকি। আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে একটু জানার চেষ্টা করব দীর্ঘমেয়াদী আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে এই এমওইউ স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন একাত্তরের সাথে।